বাংলাদেশের প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, দক্ষিণাঞ্চলের সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দেয় পুলিশ। গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হন পুলিশ সদস্যরা। মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘটনা ঘটে। ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়। 9 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা শাহবাগের দিকে ফিরে যান এবং এদিকে দেশজুড়ে আশঙ্কাজনক হারে যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান নেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। আরেকটি তথ্য তা হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকীর স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, আরেক মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল এনসিপি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার এনসিপির ইফতার অনুষ্ঠান ছিল, সেখানে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। অন্যদিকে দলটির সদস্য সচিব আক্তার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন। এবং সবশেষ আরেকটি তথ্য ছোট্ট করে, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে 3টি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। সেগুলো হলো সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং। সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে প্রক্সি ভোট পদ্ধতিটি মোটামুটি পরিসরে আর বাকি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করতে পারবে বলে ধারণা করছে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্যগুলো জানান এবং এই নির্বাচন কমিশনার বলেন যে গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে বলেছেন এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চান। এর আলোকে নির্বাচন কমিশন নিজেদের সংশ্লিষ্ট কমিটিকে প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেন। তিনি বলেন, ডাক বিভাগ, বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয় এবং সংস্কার কমিশনের প্রস্তাবও বিশ্লেষণ করে প্রস্তাব তৈরি করা হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, আমি একটু শুরুতে আপনার কাছেই আসি। যেটি দেখতে পাচ্ছি আমরা, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ, এই যে গণপদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা, শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে জড়ানো, কি বলবেন এই ব্যাপারে? আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে পুলিশ কি অতিরিক্ত বল প্রয়োগ করেছে নাকি পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন? মঞ্জিলা ঝুমা। আপনি যে ব্যাপারটা তুলে ধরেছেন এটি আসলে একটি শঙ্কাজনক আমাদের জন্য, যে সারা দেশে যে ধরনের ধর্ষণ, নারীর প্রতি অত্যাচার, নিপীড়ন বেড়ে গিয়েছে, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আর রাস্তায় নামাটা এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের নাগরিক অধিকার। তারা এর আগে নিশ্চয়ই তারা কোন দিকে যাবে রাস্তাটা তাদের পুলিশকে বলা হয়েছিল। পুলিশের সাথে ছাত্রদের এই সাধারণ জনতার এই সংঘর্ষ অথবা ছাত্রদের সংঘর্ষকে আমরা ভালোভাবে দেখার কোনো অপশন নাই। ছাত্ররা যাবে, জনগণ যাবে তাদের
নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সেখানে পুলিশ হঠাৎ করে কেন লাঠিচার্জ করলো, কেন লাঠিপেটা করলো? এটার কারণ হিসেবে আমরা ভিডিওতে যদি দেখতে পাই যে কোন পক্ষ আসলে প্রথম গায়ে আঘাত দিয়েছে, কারা আগে লাঠিচার্জ করেছে, এটা কিন্তু ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমার কথা হলো, পুলিশের সাথে তো সাধারণ জনগণের লাঠিচার্জের কোনো সম্পর্কের কথা না এখন। এখন দেশের যে চলমান পরিস্থিতি, পুলিশকে অবশ্যই আরেকটু সহনশীল হওয়ার কথা ছিল। যেহেতু যে সাধারণ মানুষজন রাস্তাঘাটে নেমে এসেছে, লাঠিচার্জের পর্যায়ে যাতে না যায়, আরেকটু সহনশীল পর্যায়ে থাকার কথা ছিল। আর সাধারণ এখানে যারা এসছেন, আমাদের এই জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষ অত্যন্ত বিপ্লবী টাইপের হয়ে গিয়েছেন, এবং তারা যখন রাস্তায় নামে আমার মনে হয় তাদেরও হালকা একটু সহনশীলতার জায়গাটা একটু ঘাটতি আছে। আমার মনে হয় দুই পক্ষের যে সমন্বয়ের জায়গাটা ছিল, সেটাই একটা ঘাটতি হয়েছে, এবং এইটা নেক্সট যাতে এটা না হয়, পুলিশকেও এটা খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে পুলিশের এটা সব থেকে বড় দায়িত্ব যে তারা রাষ্ট্রের হয়ে কাজ করছে। জনগণের উপর লাঠিচার্জ এবং তাদেরকে হুটহাট করে গায়ে হাত তোলার ব্যাপারগুলো আরেকটু ওনারা মনে হয় কাজ করতে পারেন, যে কি করলে এই জিনিসগুলো আরেকটু সুশৃঙ্খল ভাবে আগানো যায়। জি, মঞ্জিলা জুমা, সরকার জননিরাপত্তা নিশ্চিতে কতটা সফল যদি একটু ছোট করে বলতেন। জননিরাপত্তা দিতে সরকার আমার মতে যতটুকু দরকার ছিল তার সেটাও সরকার করতে ব্যর্থ হয়েছেন। কেন ব্যর্থ হয়েছেন? মানে আগেও কিন্তু ধর্ষণ, নিপীড়ন এই জিনিসগুলো ছিল, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণের পর মানুষের কিন্তু একটা আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জনগণকে অত্যন্ত সুশৃঙ্খল একটা রাষ্ট্র দিবে, নিরাপত্তা দিবে। সেই জায়গায় যে আমাদের যে অপরাজিত যে শক্তি, তাদের যেই তাদের যেই লেগে সরকারের পিছনে লেগে পড়ার যেই কারণগুলা, সরকার ওগুলা নিয়ন্ত্রণ করতে অনেকটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সুলতান মাহমুদ। একই বিষয় যদি একটু বলতেন, এই যে আজকের যে ঘটনা, শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ। জি। জি ধন্যবাদ। চমৎকার করে বলছিলেন জমি। আসলে সত্যিকার অর্থে এই গণতান্ত্রিক রাষ্ট্রে আম, একদল আন্দোলন করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে কিভাবে গণতান্ত্রিক ভাবে, অধিকভাবে গণতান্ত্রিক এবং খুবই ন্যায্য পরিসরে সেটাকে বাস্তবায়নযোগ্য করে তোলা যায় সেই দিকে আগাবে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত, যেমন ঢাকা শহরের যে অবস্থা, প্রতিনিয়ত ঢাকায় নানাবিধ বিষয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনেকেই, অনেক স্টেক হোল্ডাররা মাঠে নামছে। তো আজকেও একইভাবে আমরা দেখছি যে পুলিশ এবং সাধারণ জনতার মধ্যে যে একটা মানে সংঘর্ষময় অবস্থা তৈরি হয়েছে, বা ছাত্রদের মধ্যে একটি সংঘর্ষময় অবস্থা তৈরি হয়েছে, সেটি কোনোভাবে কাম্য নয়। এই জন্য কাম্য নয় যে একটি সুনির্দিষ্ট একটা ন্যায্য বিষয়ে দাবি উত্থাপিত হয়েছে, এবং এই দাবি আসলে দীর্ঘদিনের দাবি। আমাদের দেশের যে নিরাপত্তা, এবং আমাদের দেশে নারীদের নিরাপত্তা, আমাদের দেশের সাধারণ মানুষের নিরাপত্তা, এই প্রশ্নটি কিন্তু আমাদের দীর্ঘদিনের। তো আমাদের একটা প্রত্যাশা ছিল, বিশেষ করে বিগত জুলাই আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের নিরাপত্তা, আমাদের বা যে কাঙ্ক্ষিত প্রত্যাশা বিভিন্ন বিষয়ে, সেটি কিন্তু যথাযথভাবে পূরণ হবে। কিন্তু আমরা প্রকারান্তরে দেখছি যে আসলে সেটি তো পূরণ হচ্ছেই না, বরং নানাভাবে আমরা নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। এবং প্রত্যেকের একটা বিষয়ে একমত তৈরি হয়েছে, এই যে নিরাপত্তা কিন্তু আমাদের আগের চেয়ে অনেক খারাপ অবস্থায় আমরা চলে গেছি। আমরা যদি বিগত সরকারের কথা বলি, বিগত সরকারের যে নিরাপত্তা বলয় ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সক্রিয়তা ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবেই হোক যে কোনো পরিস্থিতিতেই নাগরিকদের যে নিরাপত্তা দেওয়ার যে প্রশ্নটি ছিল, বিশেষ করে 999 সহ থানায় অভিযোগ এবং অভিযুক্ত তাদের সকল বিষয়ে একটা তড়িৎ ব্যবস্থার একটা সুযোগ ছিল। বিশেষ করে জনপ্রতিনিধি ছিল, জনপ্রতিনিধিদের একটা তাড়া ছিল। কিন্তু এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা, সেই গ্যাপটা অধিকভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা থানায় গেলে যেমন অভিযোগ করলে থানা খুব স্লো ভাবে সেটার ফিডব্যাক দিচ্ছে, আবার 999 ফোন দিলে সেটার যথাযথ মানে সক্রিয়তা আমরা পাচ্ছি না। এটার মূল কারণ হচ্ছে যে নিরাপত্তা বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে যে সক্রিয়তার প্রশ্নটা ছিল আগে, যেরকম ছিল সেটা এখন নেই। এবং এখন নেই, আমরা যেমন জুলাই আগস্টে যে সমস্যাটা ছিল যে ছাত্রদের পুলিশ কেন আক্রমণ করলো, ছাত্ররা কেন পুলিশকে আক্রমণ করলো, অথবা সাধারণ জনগণ কেন পুলিশকে আক্রমণ করলো,
পুলিশ কেন সাধারণ জনগণকে আক্রমণ করলো, সেই প্রশ্নটা কিন্তু সাধারণ জনমনে বিশেষ করে এই প্রশ্নটি উত্থাপিত করে জনগণকে বিশেষ করে কিন্তু আন্দোলনমুখী করা হয়েছিল অনেকটা। কিন্তু আমরা কিন্তু আবারও দেখছি একইভাবে কিন্তু পুলিশ মারমুখী হচ্ছে, আবার জনগণও কিন্তু আন্দোলনে থাকছে। তো এই প্রতিনিয়ত সবসময় যদি আমরা এই আন্দোলন, পুলিশের মারমুখী অবস্থান, আবার পুলিশের নিষ্ক্রিয়তাও যদি থাকে সেটা নিয়েও প্রশ্ন, অর্থাৎ মারমুখী হলেও সমস্যা, না হলেও সমস্যা। তো কাজে আমরা একটা জায়গায় যাওয়া দরকার আমাদের, যে যেহেতু অন্তর্বর্তী সরকারের 7 মাস চলে গেছে, 7 মাসে কিন্তু আমাদের প্রত্যাশার লেভেলটা আরো বেশি হয়ে যাওয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম যে আমরা সাধারণ মানুষ যে কোনো সময় ঢাকা শহরে খুব স্বাধীনভাবে চলবো, যে কোনো আমার নিজের শহরে স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা কিন্তু চলতে পারছি না। আমরা কিন্তু প্রত্যেকেই সবসময়ের জন্য অপহরণ, লুটতরাজ, বিভিন্ন ধরনের ছিনতাই, ডাকাতি, এইগুলো সংখ্যার মধ্যে রয়েছি। তো এইসব জায়গাতেও কিন্তু পুলিশ অত ভূমিকা রাখতে পারছে না। এর জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি থানায় যেতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে। ইভেন এমনও নিউজ আসছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই ছিনতাইকারীর কবলে পড়ছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবারের সদস্যরা প্রতিনিয়ত এই ছিনতাইয়ের মুখোমুখি পড়ছে। তাহলে আমরা রাষ্ট্র হিসেবে আর কি প্রত্যাশা করতে পারি, যে কখন আমাদের নিরাপত্তার পরিবেশটা নিশ্চিত হবে, যে আমি নিশ্চিতভাবে সন্ধ্যার পরে আমার বাসার বাইরে যেতে পারবো, নিশ্চিতভাবে আমি অফিস থেকে ফিরতে পারবো, এবং নিশ্চিতভাবে আমি আমার অধিকার, আমি আমার দাবি, আমার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবো, এবং আমার ন্যায্যতার প্রশ্নটি যথাযথভাবে সমাধান হবে। সেইটি যদি আমাদের পূরণ না হয়, তাহলে কিন্তু আমাদের আশঙ্কা দিনে দিনে বাড়তেই থাকবে। জি এটা ডক্টর কখনো সুলতান মাহমুদ, জি আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসি। আমরা যেটা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। আপনি একজন আইনজীবী, আপনি কি বলবেন, দেরি হয়ে গেল না বিষয়টা, নাকি আইনি প্রক্রিয়া আসলে এরকম? এই বিষয়টি যদি একটু বলতেন। যে আর তার সাথে যদি একটু যোগ করি, যেমন প্রধান উপদেষ্টা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকুক অথবা দেশে ফেরত আসুক, যেখানেই থাকুক তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো সেই ক্ষেত্রে তাহলে যদি নিষেধাজ্ঞা, দেশ থেকে নিষেধাজ্ঞা যদি 7 মাস পরে দেয়া হয়, সেক্ষেত্রে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হতে নিশ্চয়ই অনেক সময় লাগবে, আইনি প্রক্রিয়াতে যদি সময় লেগে থাকে। আর সেক্ষেত্রে আমরা যেটা দেখছি, আপনাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অথবা সার্জিস আলম বলেছেন যে বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তাহলে কি হবে বিষয়টা একটু বলবেন মঞ্জিলা ঝুমা? দেখুন, নরমাল একটা কথা বলা আর আদালতের একটা রায়, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আদালতের কোনো একটা নিষেধাজ্ঞা যে হয়, এটা কিন্তু হুট করে প্রমাণ সাপেক্ষ ছাড়া এটা দেয়া সম্ভব হয় না। আদালতের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মেনটেন করেই আমাদেরকে নিষেধাজ্ঞা পর্যন্ত আসতে হয়। অর্থাৎ সমন জারি হওয়া, এটা ঠিক মতো সার্ভ হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আদালতের প্রক্রিয়ার উপর নির্ভর করে। এখন এই যে 7 মাস, আমার মতে 7 মাস বেশি সময় হয় নাই। আদালতের হিসাব যদি করি আমরা, সাধারণত আমরা একটা নিষেধাজ্ঞা আনতে আমাদের বছর দেড়েক চলে যায়। সেই হিসাবে 7 মাস, ওই হিসাবে আদালতের দিকটা বিবেচনা করলে 7 মাস বেশি সময় না, নর্মাল, বরঞ্চ একটু আগেই হয়েছে। তবে এটা ঠিক যে বিচার প্রক্রিয়া আসলে যদি 7 মাস লাগে নিষেধাজ্ঞা দিতে, তাহলে ফুল বিচার প্রক্রিয়াটা হতে কতদিন লাগতে পারে, এটা একটা বড় ধরনের প্রশ্ন। যে এটা কোন পদ্ধতিটা আপনি ফলো করতেছেন, আপনাকে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে অথবা যারা তদন্তকারী কর্মকর্তা আছে, বিচারকদ্বয় আছে, এরা কিভাবে আপনাকে সাহায্য করছে, এবং আপনি তদন্ত করার পর কি টাইপের ডকুমেন্ট পেলেন, কি টাইপের দুর্নীতির অভিযোগের সাথে আপনার ডকুমেন্টেশনটা কিভাবে মেনটেন হলো, এগুলো নির্ভর করে। সুতরাং আদালতের জন্য 7 মাস এটা বিশাল বড় ব্যাপার না। এটা আমার মতে আদালতে আমরা যেভাবে মামলা পরিচালনা করি, মামলা পরিচালনার দীর্ঘসূত্রিতা হিসাবে এটা বরঞ্চ 7 মাসে খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছে। আর আমাদের এনসিপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যদি বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তাহলে নির্বাচন সম্ভব নয়। দেখুন, এই যে বিচার প্রক্রিয়াটা, প্রত্যেকটা দল কিন্তু তাদের কথা চিন্তা করছে। আপনারা যদি দেখেন যে ছাত্রদের কথাটা কেউ ওভাবে চিন্তা করছে না, সবাই তাদের ঘরের ছেলেকে ঘরে ফেরত নিয়ে নিয়েছে। এখন রাস্তায় কারা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছেলেদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, যাদেরকে কেউ আপাতত সাপোর্ট দিচ্ছে না, তারাই মূলত নতুন দলে এসছে। তাহলে এই যে নতুন একটা সরকার যে আসবে নির্বাচনে, তারা যে
এই ছেলেগুলাকে নিরাপত্তা দিবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, এবং এই যে বিচারটা যে হবে এই নিশ্চয়তা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল দেয় নাই যে ঠিক আছে নির্বাচনটা আগে দাও, আমরা এসে তোমাদের বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ করব, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের তাদের হত্যার বিচার করব, এবং এই জুলাই অভ্যুত্থানে যারা অপরাধ করেছে তাদের বিচার করব। এই কমিটমেন্টটা আমরা কোথাও পাচ্ছি না বিধায় আমরা কিন্তু একটু টেনশনে আছি। আমাদের চিন্তার ব্যাপারটাই হলো যে নির্বাচন চাওয়ার সাথে বিচারের তো অবশ্যই একটা সম্পর্ক আছে। এই যে অন্য দল আসলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না, আপত্তি থাকবে কেন? গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোনো দল অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে আসতে পারে, কিন্তু এই বিচার ব্যবস্থাটা যে সম্পূর্ণ হবে এটা নিয়ে আমরা সন্দিহান। এই জন্য আমার মনে হয় যে এনসিপির পক্ষ থেকে যে বক্তব্যটা এসছে যে বিচার প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় নির্বাচনটা একটু দীর্ঘায়িত হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সুলতান মাহমুদ। আমি আপনার কাছে একটু আসি ভিন্ন একটি বিষয় নিয়ে। যেই বিষয়টি বলেছেন উপদেষ্টা, আমি একটু বলি, গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন যে ক্ষতি তিনি অর্থাৎ শেখ হাসিনা করে গেছেন তা বিশাল এক, এটা আর এক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বছরের ডিসেম্বর অথবা 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে বিষয়টি মঞ্জিলা জুমা নির্বাচনের কথা বলছিলেন, প্রধান উপদেষ্টা তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচনের, জাতীয় নির্বাচনের কথা। তো এই বিষয়টি এবং এবারের নির্বাচন তিনি বলছেন যে এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেই জায়গাটিতে আপনি কতটা স্পষ্টতা দেখতে পাচ্ছেন আসলে ডক্টর সুলতান মাহমুদ? একথা সত্য যে বেশ কিছুদিন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নির্বাচন নিয়ে যে রোড ম্যাপটা দিয়েছেন অর্থাৎ টাইম ফ্রেমটা দিয়েছেন সে ব্যাপারে তিনি অটল রয়েছেন। তিনি কিন্তু বেশ প্রায় অনেকদিন আগেই বলেছেন নির্বাচন এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম হাফের মধ্যে হবে, এবং উনি সর্বশেষ গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে একই কথাই বলেছেন। এবং তাতে মনে হচ্ছে যে তিনি আসলে নির্বাচনের দিকে যাচ্ছেন, এবং নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু সেটি বলা হয়েছে। কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করছি যে রাজনৈতিক সরকারের মতো অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ সরকার সবসময় বিএনপি সরকারকে দোষারোপ করত, বিএনপি যখন সরকারে ছিল বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করত। কিন্তু বর্তমানেও যে আমরা সরকারের পক্ষ থেকে বিশেষ করে সম্মানিত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই ধরনের অভিযোগের সুর যদি আমরা দেখতে পাই, অর্থাৎ আমরা তো জানি যে একটা দীর্ঘ সময় একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কথা আমরা জানি। কিন্তু আমরা আবার এটাও দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারি এমন কিছু কার্যক্রম করছে, যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা সমূহ বা প্রতিষ্ঠানের নামকরণের পরিবর্তন, যেটি আমরা রাজনৈতিক সরকারের মধ্যে আমরা দেখতাম যে একটা সরকার চলে গেলে আরেকটা সরকার তাদের যারা নাম দিয়ে যেত রাজনৈতিক তাদের ব্যক্তিদের নামে সেগুলো পরিবর্তন করত। এবার কিন্তু সেই একইভাবে আমরা দেখছি যে বিগত শেখ হাসিনা সরকার যে কিছু নাম দিয়েছিল, কিন্তু নাম দিয়েছিল কাদের, যেমন নাম দিয়েছে জীবনানন্দ দাশের, সত্যেন্দ্রনাথ বসুর, এরকম অসংখ্য বিজ্ঞানী এবং অসংখ্য মনীষীদের নামে দিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় হল, বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা সমূহ। আবার এটাও ঠিক যে শেখ পরিবারের নামে অযাচিত ভাবে অসংখ্য, তাদের কিছু নাম তো থাকতেই পারে, ন্যায্যভাবেই থাকতে পারে, কিন্তু একই নাম অসংখ্য হয়েছিল, সেটি অবশ্যই সমালোচনা যোগ্য বা পরিবর্তন হতে পারে। কিন্তু এমন কিছু নাম রাজনৈতিক সরকারের মতো পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেমন আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা জানি যে জীবনানন্দ দাশের নাম, সত্যেন্দ্রনাথ বসুর নাম, এইরকম কুদরতি খোদার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই পরিবর্তন করে দিয়ে আমরা কি দেখছি, আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য, অর্থাৎ লক্ষ্য হচ্ছে যে একটি সুন্দর ব্যবস্থা প্রতিষ্ঠা করা, হিংসা পরায়ণ বাদ দিয়ে, প্রতিহিংসা বাদ দিয়ে, রাগ ক্ষোভ এগুলো বাদ দিয়ে একটি একটি সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, রাজনৈতিক পরিবেশ তৈরি করা। কিন্তু সেটি যদি আমরা না করে আবার ওই একইভাবে যদি রাজনৈতিক সরকারের মতো আচরণ করি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গার্ডিয়ানকে যে সাক্ষাৎকার দিলেন, তিনি কিন্তু কিছুটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিয়ে ফেলেছেন, এবং তাদের কিছু কার্যক্রমও কিন্তু রাজনৈতিক নেতার মতো হচ্ছে। তো আমি আশা করব তার মতো একজন নোবেল লরিয়েট তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, এবং তার কাছে কিন্তু আমাদের বিরাট প্রত্যাশা
প্রত্যাশা যেমন ঠিক, উনি কিন্তু ওনার অবস্থান উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করব অথবা মার্চের মধ্যে করব। এই অবস্থানটা কিন্তু তার পক্ষ থেকে উনি যে ঘোষণা করছেন বারবার, এটি আমি ওনার খুব পজিটিভ দিক হিসেবে দেখি। জি কিন্তু ওনার সরকারের বিচ্ছিন্ন ভাবে ওনার সরকারের বিশেষ কিছু উপদেষ্টা, যেমন আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বিভিন্ন কারণে পদত্যাগের দাবি জানাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সহকারী উপদেষ্টা তারা কিন্তু কি কারণে পদত্যাগ করলো, তারা চাপ প্রয়োগ করে পদত্যাগ করা হলো না কি কারণে, সেটাও কিন্তু প্রকাশ করা হচ্ছে না, কিন্তু তারা পদত্যাগ করে ডক্টর সুলতান মাহমুদ, আমাকে একটি বিরতি দিতে হবে। আমি একটু বিরতি নেই, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। মঞ্জিলা ঝুমা, আমি একটু আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে আমরা যে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন 3 জন নেতা। তারা হলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। তারা বলছেন যে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। আসলে পদত্যাগ তারা কেন করলেন, অথবা কোনো কারণ রয়েছে কিনা যদি একটু বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে, মঞ্জিলা ঝুমা। দেখুন, আমরা সাংগঠনিকভাবে যখন আমাদের কাছে ওনাদের পদত্যাগটা আসে, আমরা বাকি যারা সদস্য ছিলাম আমরা সবাই একটু অবাক হয়েছিলাম যে একটা দল গঠনের ঠিক 1 সপ্তাহের মধ্যে কেন বাকি 3 জন সদস্য পদত্যাগ করেছেন। ওনারা তো সিদ্ধান্ত নিয়ে তারপর দলে যুক্ত হতে পারতেন। তখন আমরা বুঝতে পেরেছি যে ওনাদের ব্যক্তিগত কারণ যেহেতু বলেছেন, হয়তো বা অন্যান্য দল থেকে অথবা সামাজিকভাবে একটা প্রেশারের মধ্যে ওনারা ছিলেন, যেহেতু আমরাও বিভিন্নভাবে প্রেশারের মধ্যে আছি। তো আমরা দলীয়ভাবে ওটাকে এত বেশি আসলে ভেরিফাই করার অপশন ছিল না, যেহেতু ওনারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আর কেউ যদি ব্যক্তিগত কারণ দেখায় সেখানে আর প্রশ্নের কোনো অপশন থাকে না। তো আমরা এটা পজিটিভ ভাবেই নেই। কেউ তার ইচ্ছায় রাজনীতিতে আসবে, আবার তার ইচ্ছায় রাজনীতি থেকে অব্যাহতিও চাইতে পারেন। তো আমরা এটাকে পজিটিভ ভাবেই দেখছি। বাকিরা আমরা এটাকে আরো পজিটিভ ভাবে নিচ্ছি। একটা বড় কারণ হলো আমাদের উপর যে প্রেশার গুলো আছে নতুন দল গঠন করার পর, আমরা ওইটাকে কিভাবে সামনের দিনগুলোতে আরো একটু সুন্দরভাবে এটাকে গ্রহণ করব সেভাবে আগাচ্ছি। দলের ভেতরে পদবি নিয়ে আপনাদের মধ্যে কি কোনো মনোমালিন্য আছে কিনা? না, ওরকম কোনো কিছু আমাদের মধ্যে হয়নি। অন্তত আমরা যারা আছি আমরা আমাদের নিজের ইচ্ছায় এবং সবার মধ্যে কথা বলেই মোটামুটি আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। জি, আমি আরেকটি প্রশ্নে আসি। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরাই আপনাদের করে দিতে সহায়তা করব। এই যে নাহিদ ইসলাম বললেন যে নির্বাচন আমরাই আপনাদের করে দিতে সহায়তা করব, জাতীয় নাগরিক পার্টি অথবা আপনারা আসলে কিভাবে নির্বাচন করে দিতে সহায়তা করবেন, বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? আমি ওনার বক্তব্যটাকে পজিটিভ হিসেবে দেখি। জনাব নাহিদ ইসলাম সরকারে ছিলেন, হ্যাঁ, সরকারে থাকার পর উনি অনেক কিছু সরকার থেকে যেরকম দেখেছেন, এখন একটা দলের প্রধান হিসেবে উনি ওই জায়গাটা থেকে আরেকটু সমন্বয় করে দেখছেন। যেহেতু আমরা একটা দল গঠন করেছি, আমরা নিজেদেরকে জনগণের একটা অংশ হিসেবে দাবি করতে পারছি, এবং আমরা ছাত্রদের একটা বিশাল অংশ আমাদের সাথে আছে বলে আমরা নিজেদেরকে সেই জায়গাটায়, অর্থাৎ জনগণের একটা অংশ থেকে আমরা মনে করি নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন। এটা সত্য, আমাদের পরামর্শ ছাড়া তো একটা সরকার হুটহাট করে নির্বাচনে চলে যাবে না। আমরাও নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমরা মনে করি আমরা জনগণের অংশ, আমরা দেশ গড়ার জন্য আমরা একটা অংশ হিসেবে কাজ করব। এই জন্য আমাদেরও সহযোগিতা বাকি রাজনৈতিক দলগুলার দরকার আছে। জনাব নাহিদ ইসলাম সেই প্রেক্ষাপট থেকেই এই কথাটা বলেছেন। আর যেহেতু উনি একজন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা এবং উনি একজন সম্মুখ সারির যোদ্ধা, উনি অনেক কিছু ফেস করেছেন, আয়নাঘরের মতো জায়গায় উনি বন্দী ছিলেন, উনার মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা প্রকাশ পেতেই পারে। জনগণের অংশ হিসেবে নিজেকে আমরা এই জায়গা থেকে এই কথা বলাটাকে আমরা পজিটিভ ভাবেই দেখেছি। এটাকে অনেকে হয়তো মিসকোট করেছেন। জি, আপনাদের আজকে যে ইফতার পার্টি ছিল সেখানে আমি যেটা দেখেছি যে বিএনপি, জামায়াত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতা তারাও ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। তো এই বিষয়টি আসলে কি বলবেন, আপনারা কি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জোট করার পরিকল্পনা করছেন আগামী নির্বাচনে নিবন্ধন পাওয়ার পরবর্তীতে? এর মধ্যে কি কোনো আলোচনা হচ্ছে এই বিষয়ে?
দেখুন, আমাদের সাথে অনেক দল আমাদের সাথে যেরকম কথা বলছে, আমরা সকল দলের কাছে যাচ্ছি। যেহেতু আমাদের পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা রাজনৈতিক সচেতন ব্যক্তি। আমরা তো বুঝার মতো সেই ক্যাপাসিটিটা আমাদের হয়েছে, কোন দল কি বলতে চাচ্ছেন, তারা কিভাবে আগাতে চাচ্ছেন। তো আমরা আসলে যারা সিনিয়র আছেন, যারা রাজনীতির ক্ষেত্রে অনেক প্রবীণ, তাদের সাথে আমরা তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছি। তারা কি বলতে চাচ্ছে, আমাদেরকে তারা কিভাবে দেখছেন, এই জিনিসগুলো যাচাই করার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছি। আর আজকের যে প্রোগ্রাম ছিল, এখানে স্বতঃস্ফূর্ত সকল দলের অংশগ্রহণ ছিল, এবং প্রত্যেকেই তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল। ফ্যাসিবাদের জন্য বিগত 16-17 বছর তারাও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যুদ্ধ করেছেন। এখানে শুধু রাজনৈতিক দল আসেন নাই, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রদের সংগঠন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন ছাত্র জনতা এবং সাধারণ শ্রমিকদেরও একটা দল আমাদের এখানে এসেছে। সুতরাং আমি মনে করি যে আমরা সামনে নির্বাচনে কারোর সাথে আমরা যুক্ত হব কি না, নাকি হব না, এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করতেছে। আমাদের নিবন্ধন আসার পর মূলত এই সিদ্ধান্তগুলো আমরা সবাই বসে তারপর নিব। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলেছেন যে ভিন দেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে, কিন্তু নির্বাচন যথাসময়েই হবে। ডক্টর সুলতান মাহমুদ কি বলবেন এই ব্যাপারে? ভিন দেশ থেকে, বিদেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে, যেটি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। জি, ধন্যবাদ। আসলে উনি যেটা বলেছেন, এই এই কথাটির একটা ন্যায্যতা থাকা স্বাভাবিক। এই জন্য যে ভিন দেশের থেকে যে ধরনের প্রেসক্রিপশন বা যে ধরনের পরামর্শ আসে, সাধারণত যে কোনো রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করার জন্য, গণতান্ত্রিক সরকার যাতে করে ক্ষমতায় আসে, সেজন্য একটি সরকার গুলোর, অর্থাৎ ভিন্ন দেশগুলোর সরকারগুলোর একটা তাগিদ থাকে, বা রাষ্ট্রগুলোর একটা তাগিদ থাকে। এই জন্য তাগিদ, আমাদের দেশ কিন্তু গণতান্ত্রিক একটি দেশ। অলরেডি আমরা জানি যে একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার উৎখাত হয়েছে, তারপরে 7 মাস চলে গেছে। তো এর মধ্যে কিন্তু বহু রাষ্ট্র, রাজনৈতিক ব্যবস্থা, তারা কিন্তু বাংলাদেশের এই অবস্থাকে পর্যবেক্ষণ করছে। খুব স্বাভাবিকভাবে মাহফুজ আলম যেটা বলেছেন, এটি আমি খুব খারাপভাবে দেখছি না। অন্য দেশ থেকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে, নির্বাচন ব্যবস্থা সম্পর্কে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়া সম্পর্কে, অংশগ্রহণমূলক হওয়া সম্পর্কে, অবাধ নিরপেক্ষ হওয়া সম্পর্কে, এইটা গতানুগতিক সারা পৃথিবীব্যাপী একটা মিথস্ক্রিয়া রয়েছে। অর্থাৎ এক দেশ আরেক দেশের বিষয়ে কথা বলবে, এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে পারে, কিন্তু একটি ব্যবস্থাকে স্টাবলিশ করার জন্য, একটি ব্যবস্থা আসার জন্য, যেমন আমাদের দেশে কিন্তু এখন কোনো যে সরকারটা আছে, এটা জাস্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটি কোনো স্থায়ী কোনো সরকার নয়, এটি কোনো নির্দিষ্ট মেয়াদের সরকার নয়, এটি কোনো প্রি প্ল্যান কোনো সরকার নয়। এটি হচ্ছে একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি ঐক্যমত্যের, যদিও সরকারের পক্ষ থেকে বলা ছাত্ররা তাদেরকে বসিয়েছে, তো সেই রকম একটি সরকার। তো এই সরকার দিনের পর দিন থাকবে, আর ভিন দেশগুলো তারা বসে থাকবে। যেহেতু একটা আন্তর্জাতিক সোসাইটি আছে, আন্তর্জাতিক সোসাইটিতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ব্যাপারটা প্রশ্ন ওঠে, এই জন্য যে আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, কাঙ্ক্ষিত অবস্থার বাইরে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই বিদেশ থেকে আমরা যেটা চিন্তা করি যে ইন্ডিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া বা জাতিসংঘ, এই জায়গাগুলো যেহেতু আমাদের দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ইনভলভমেন্ট, এবং আপনি খেয়াল করে দেখছেন যে কয়েকদিন আগে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু বলেছেন যে বাংলাদেশের এই পরিস্থিতি বিদ্যমান থাকলে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। তো এটি কিন্তু একজন সেনাপ্রধানের পক্ষ থেকে, সেনাপ্রধানের বক্তব্য হিসেবে আমরা শুধু দেখতে পারি না, এটাকে আমরা দেখতে পারি যে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সার্বভৌমত্বের যারা রক্ষাকারী, তাদের তাদের একটা বক্তব্য। তার মানে তারা এটাকে ঝুঁকিবোধ করছেন। এবং ঝুঁকিবোধ কেন করছেন? যেহেতু সময়টা দীর্ঘ হয়ে যাচ্ছে, নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে, এবং প্রাসঙ্গিক ভাবেই কিন্তু যেহেতু আমরা এর মধ্যেই কিন্তু দেখেছি যে ডক্টর সুলতান মাহমুদ, এই যে 2007 সালের ঘটনা এবং 24 সালের ঘটনা, জাতিসংঘের ইনভলভমেন্ট, শান্তিরক্ষী মিশন কেপিসি একটা ইনভলভমেন্টের ইস্যু কিন্তু রয়েছে, যার ফলে এখানে কিন্তু বিদেশি মিশনগুলো অথবা বিদেশি এম্বাসিগুলো বা বিদেশি রাষ্ট্রগুলো যে আমাদের দেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে এবং কথা বলবে, এটি খুব স্বাভাবিক। এটা কি হস্তক্ষেপ বলে আপনি মনে করেন? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি অন্য রাষ্ট্রগুলোর আসলে হস্তক্ষেপ নয় কি সুলতান মাহমুদ? এটি এটি আসলে হস্তক্ষেপ না, এটা একজন প্রেসক্রিপশন। যেহেতু মাননীয় উপদেষ্টা কিন্তু খুব সুন্দর করেই এটা বলেছেন যে এটা একটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কোনোভাবে হস্তক্ষেপ হতে পারে না। আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিল, আপনি ওষুধ খাবেন কি খাবেন না, এটা আপনার বিষয়।
কিন্তু আপনাকে একটা প্রেসক্রিপশন দিল যে আপনার রাস্তাটা এরকম হওয়া দরকার, ওইটা এরকম হওয়া দরকার, তাহলে দ্যাট উইল বি বেটার। আমরা যেহেতু হিউম্যান রাইটস, আমাদের যেহেতু আমরা যেহেতু নাগরিক অধিকার হিসেবে, মানবিক অধিকার হিসেবে, মানবাধিকার হিসেবে, আমরা নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা, আমাদের ভালো থাকা, আমাদের গণতন্ত্র, আমাদের এই মানে অ্যান্টি ভায়োলেন্স ইস্যু, এইগুলো নিয়ে কথা বলার অধিকার আন্তর্জাতিক আইনে সবার রয়েছে, এবং জি। আন্তর্জাতিক আইনে এই যেহেতু এই সবার রয়েছে, প্রেসক্রিপশন এটাকে গুলো আমরা ডক্টর সুলতান মাহমুদ, এই হস্তক্ষেপ প্রেসক্রিপশন গুলো করতে কি পারি না। সবসময় ভালোর জন্যই হয়, বাংলাদেশের ভালোর জন্যই, নাকি এগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিদেশের যে রাষ্ট্রগুলো প্রেসক্রিপশন গুলো দেয়? সেইটা হতে পারে, সেটা অবশ্য তাদের রাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার, যে তারা কি ধরনের ইন্টেনশন প্লে করছে। কিন্তু সবসময় যে ইন্টেনশন তাদের থাকলে সেই ইন্টেনশনটাকে আমরা কিভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করে। কারণ হচ্ছে তারা যদি কোনো নেগেটিভ ইন্টেনশনে বাংলাদেশকে প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করে, যেমন আমরা কিন্তু বিগত সময়েও দেখেছি যে বেশ কিছু নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে প্রেসক্রিপশন দিয়েছে যে আপনারা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেন, আপনারা একটা অবাধ নির্বাচন করেন, এরকম একটা প্রেসক্রিপশন কিন্তু সবসময় ছিল। তো এখন যদি আমরা দেখি যে ওই প্রেসক্রিপশন মানা হয়নি জন্য একটা পর্যায়ে তাদের নানা ধরনের হস্তক্ষেপ হয়েছে। আমরা ইতিমধ্যে জুলাই আগস্টের আন্দোলন কেন্দ্রিক বেশ কিছু প্রসঙ্গ আমাদের মধ্যে এসেছে, হস্তক্ষেপ হয়েছে। তো এটা কখন হয়? যখন প্রেসক্রিপশন বারবার ডিনাই করা হয়, বারবার ইগনোর করা হয়, বারবার যখন আন্তর্জাতিক যে একটা স্ট্যাবিলিটি, আন্তর্জাতিক যে ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, সেটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র করা হয়, অথবা কোনো ভিন্ন শক্তির উৎখাতের সুযোগ তৈরি হয়, অথবা আমরা যদি সেটাকে কোনো মিলিটেন্সি হিসেবে চিন্তা করি, তখন নিশ্চয়ই সেটাকে প্রতিরোধ করার জন্য আরেকটা রাষ্ট্র নতুন করে চিন্তা করতে পারে যে এই মিলিটেন্সি কি করে দমন করা যায়। তো তখন সেটা হয়তো তাদের দিক থেকে আমরা হয়তো মনে করতে পারি সেটাতে ইন্টেনশন, কিন্তু আন্তর্জাতিক বিচার বিবেচনায় সেটা আবার অনেক সময় শান্তির প্রশ্নে অনেক সময় সেটাকে ন্যায্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। কিন্তু একটা অন্য রাষ্ট্র আমার রাষ্ট্রে এসে যেমন দখলদারিত্ব করতে পারবে না, একটা অন্য রাষ্ট্র যেমন মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেটি করতে পারবে না, কিন্তু শৃঙ্খলার জন্য, শান্তির জন্য প্রেসক্রিপশন দিতে পারবে। এটি আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন, ব্যত্যয় ঘটে না। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। আপনি চাইলে শুরুতে এই বিষয়টি নিয়ে একটু বলতে পারেন, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম। ডক্টর সুলতান মাহমুদ বলছিলেন, আমি প্রশ্নটি একটু রাখি, জামালপুরে ধর্ষণ মামলায় আইনজীবীরা আসামি পক্ষের অংশ নিয়ে শুনানি করায় আইনজীবীদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 11 জন আহত হয়। ঘটনাটি নিশ্চয়ই আপনি দেখেছেন। আমি যে গণমাধ্যম থেকে নিয়েছি তথ্যটি, সেখানে এভাবেই লেখা হয়েছে। মোট কথা হলো আইনজীবীদের সাথে একটি পক্ষের সেখানে সংঘর্ষ, এবং সেখানে বেশ কয়েকজন আহত হন। এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কতটুকু জানেন? আপনার মতো আমিও পত্রিকার মধ্যে বা অনলাইনে পড়েছি, ব্যাপারটা দেখেছি, এবং এটি আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে। আমরা যখন আইনজীবী হিসেবে শপথ করি, আমরা যখন আইনজীবী হিসেবে আইন পেশায় আসি, আমাদেরকে কিন্তু বলা হয়েছে সাক্ষ্য প্রমাণের আগে কাউকে সরাসরি আমরা অভিযুক্ত হিসাবে বা আসামি হিসেবে ওভাবে বিবেচনা যাতে না করি, তাকে লিগেল এইড দেওয়াটা আমাদের পেশাগত একটা দায়িত্ব। সেখানে ধর্ষকের পক্ষে আইনজীবী দাঁড়ানো এবং আদালত প্রাঙ্গণে তাদের গায়ে হাত তোলাটা আমার কাছে মনে হয় এটা এক ধরনের মব জাস্টিস। আর মব জাস্টিসটা আমাদের এই রিসেন্ট যে ঘটনাগুলা ঘটেছে তার মধ্য থেকে এটা তৈরি হওয়া একটা ইস্যু। আদালতের কাজ আদালত করবে, সেটা তাদেরকে দিতে হবে। এই যে বললাম যে আইনজীবী মামলা পরিচালনা করবে, একটা নির্দিষ্ট কোর্টে যারা মামলা পরিচালনা করবে তারা আসামি পক্ষ এবং বাদী পক্ষ, এরা ছাড়া তো বাইরের কেউ থাকার কথা না। সেখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র অথবা অন্য কেউ আসে, আমার কাছে মনে হয়েছে এটা টোটালি একটা আইন শৃঙ্খলার আরেকটা অবনতির আরেকটা দিক এখানে ফুটে উঠেছে। নির্দিষ্ট ব্যক্তিরা আদালতে আসবে, নির্দিষ্ট ব্যক্তিরা আদালতের কক্ষে ঢুকবে, এবং আদালত প্রাঙ্গণটা হবে একটা সেন্সিটিভ জায়গা, সেখানে সবার প্রবেশাধিকার রাখা উচিত নয়, এবং এই ব্যাপারটাকে সহজভাবে নেওয়ার কোনো অপশন নাই। বিভিন্ন অপরাজিত যে শক্তিটা আছে বিভিন্ন রূপে কিন্তু আমাদের মাঝে ফেরত ফেরত আসছে, এবং বিভিন্নভাবে এরা হামলা, বিভিন্নভাবে কিন্তু ঝামেলা মঞ্জিলা ঝুমা, লাগানোর যদি চেষ্টা এটা করছে বৈষম্য তারা। বিরোধী ছাত্র আন্দোলনের কেউ হয়ে থাকেন, সেটা তাহলে আপনি যেটি বলতে চাচ্ছেন, যে অভিযোগটি করছেন, তার সাথে তো মিলল না এই ক্ষেত্রে। এটা বৈষম্য বিরোধী যদি হয়, তাদের নিশ্চয়ই তাদের একটা দাবি আছে, তারা আদালত প্রাঙ্গণে ঢুকে যাওয়ার মতো সেই সাহসটা তারা দেখাচ্ছে। এটাকে আমি পজিটিভলি দেখছি না, কিন্তু এবং আমি নৈতিক জায়গা থেকে আপনি কি বিষয়টা সমর্থন করেন, যে যদি যেটি আদালতে প্রমাণ হবে সেটা তো অবশ্যই সেটা একটি বিচারিক প্রক্রিয়া, কিন্তু কেউ যদি হাতে নাতে ধরা পড়ে, অথবা যদি জিনিসটা একদম দেবালকের মতো একদম স্পষ্ট থাকে যে এই লোকটি এই অপরাধ করেছেন, তিনি ধর্ষণ করেছেন, সেক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে
নৈতিক জায়গা থেকে আপনি কি মনে করেন যে একজন আইনজীবীর আসলে তার পক্ষে মামলাটি লড়া উচিত? আমি কিন্তু ওই যে নৈতিক জায়গাটার জায়গায় যাইনি, আমি হামলার ব্যাপারটাতে চলে এসেছি। নৈতিক জায়গা থেকে অবশ্যই সাপোর্ট করার কোনো অপশন নাই। একজন আইনজীবী যদি কোনো ভুয়া কাগজ সাবমিট করে, কোনো ভুয়া কাগজ আদালতে প্রডিউস করে, তাকে শাস্তি দেওয়ার জন্য আদালতের সেই এখতিয়ার আছে। আদালতের এখতিয়ারের মধ্যে অন্য কেউ ঢুকে যাওয়াটাকে আমি সাপোর্ট করছি না। আর যদি সেই আইনজীবীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে, সেটা নিশ্চয়ই আদালত থেকে আসার কথা। এটা কিন্তু সাধারণ জনগণ থেকে আসার কথা না। এটা বৈষম্য বিরোধী হোক, এটা জাতীয় নাগরিক কমিটির কেউ হোক, ওখানে আমি জাতীয় নাগরিক কমিটির নামও দেখলাম, বৈষম্য বিরোধীর নামও দেখলাম। এটা কিন্তু বিচারাধীন ব্যাপারে ওদের থেকে সিদ্ধান্ত আসার ব্যাপার না। আইনজীবী হিসেবে আমি সেই কথাটাই বলছি, নৈতিকভাবে আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছি না। যে আইনজীবী কোনো ডকুমেন্ট যদি প্রডিউস করে, তাকে আইনের মাধ্যমে কিন্তু বিচারক তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। এই শাস্তি কিন্তু বাইরে কেউ দিতে পারবে না। হ্যাঁ, আর এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে। আজকে আইনজীবীর সাথে হচ্ছে, কালকে বিচারকের সাথে হবে। তো আইনাঙ্গনের যে ব্যাপারটা, এটা সাধারণ জনগণের হাতে তুলে দেওয়ার আমি পক্ষপাতী নই। আর জি। নৈতিকভাবে সেই আইনজীবীকেও আমি সাপোর্ট করছি না। জি মঞ্জিলা ঝুমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, আইনজীবীদের সাথে হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রশাসনিক জায়গা তো আসলে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে যেগুলা একদমই অনাকাঙ্ক্ষিত। আমার হাতে সময় একদম শেষ, 1.5 মিনিট। ডক্টর সুলতান মাহমুদ, আমি একটি প্রসঙ্গ তুলি। বাংলাদেশের রাজনীতির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজে জড়িতরা অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহলের ভাবাদর্শের জনতা বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের। আপনি কি বলবেন তার এই বক্তব্যের ব্যাপারে? কিভাবে দেখছেন বিষয়টি আর কি, যদি সংক্ষেপে একটু বলতেন। একথা সত্য যে যেভাবে বিভিন্ন ভাবে ভাঙচুর বা বিভিন্ন পরিবেশ তৈরি হয়েছে, হয়তো জিএম কাদের সাহেব যেভাবে বলেছেন সেটা সুনির্দিষ্ট ভাবে আমরা মেনে না নিলেও পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে এটা আমি এর একটু আগেও বলেছি যে রাজনৈতিক সরকারের মতো পরিবেশ তৈরি হয়েছে, যে একটা অংশ, একটা মব কালচার তৈরি হয়েছে। যে মব কালচারকে অনেক সময় সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বেশ কিছুদিন এই ব্যাপারটা খুব শিথিল ছিল, যে শিথিলতার মধ্য দিয়ে তারা মব কালচারটা খুব আরামায়েশে করে যেতে পেরেছে। বিশেষ করে আমরা জানি যে যেটাকে এখন সাবেক সমন্বয়ক বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ধরে বেশ কিছু অতি উৎসাহীরা, যারা কিন্তু বিভিন্ন জায়গায় মব কালচার তৈরি করার চেষ্টা করেছিল। এবং এই সূত্র থেকেই সম্ভবত জিএম কাদের হয়তো এই ধরনের কথা বলেছেন, যে নানাভাবে নানা পরিবেশের সঙ্গে তারা যুক্ত হচ্ছে। তবে আমি সাম্প্রতিক সময়ে খেয়াল করছি, একদম সাম্প্রতিক সময়ে, যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর অভিযানগুলো একটু সক্রিয় হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তাদের ভূমিকাও কিছুটা সক্রিয় হচ্ছে। এই সক্রিয়তা একটু দৃশ্যমান। আমার কাছে মনে হয়েছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যত যেভাবেই কিছুদিন মানে একটু ঢিলাঢালা অবস্থায় চলুক, কিন্তু জনগণের দাবির মুখে, বিশেষ করে আমরা যদি এটাও বলি যে এনসিপির তারাও কিন্তু, যেমন নাহিদ ইসলাম সাহেব কিন্তু সরকার থেকে বের হয়ে এসেই পরের দিনই কিন্তু বললো যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, আমরা নিরাপত্তা সংকটে আছি এবং আমাদের এইরকম একটা পরিবেশ আছে। তিনি একটা সরকারের ভিতর থেকে বের হয়ে এসে যখন বললেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে ওইরকম একটা পরিবেশ আছে, যে পরিবেশটাকে সরকার ওন করতেছিল এবং সেইখান থেকে সরকারের দূরে চলে আসা উচিত হবে, এরকম একটা সিগন্যাল। ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ। মঞ্জিলা ঝুমা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্যদিন আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা দুজনই। ধন্যবাদ টিভিএন 24। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।